আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন লাইভ ক্লাসে। আজকে আমরা এসএসসি 2023 মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞানের অধ্যায় 1 ভৌত রাশি এবং পরিমাপের লেকচার 3 নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি আরিফ ভাইয়া, এবং আমার পরিচয় হচ্ছে আমি বুটেক্সে আছি, এইচএসসি 17 ব্যাচ, কলেজ ছিল নর্ডেন কলেজ। তো চলো আমরা একটু একটু করে আমাদের এর পরের স্লাইডে চলে যাই, দেখি কি বিকারে আমরা শুরু করব। আচ্ছা ঠিক আছে, চলো মুভ অন করি। একদম শুরুতে দেখো, এই অধ্যায়ের বিগত বছর সময়ের বোর্ড প্রশ্নের বিশ্লেষণ সম্পর্কিত এই আলোচনা এই স্লাইডেও দেওয়া আছে। আমরা একটু করে চলো আরেকবার একটু রিক্যাপ করে নিই। দেখো, লক্ষ্য করে দেখো, যদি আমরা এখানে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে এই ভৌত রাশি পরিমাপ এই চ্যাপ্টারটা থেকে 2022 সালে সিকিউ আসছে পুরা এক সেট। ক, খ, গ, ঘ মিলাই টোটাল এক সেট প্রশ্ন আসছে, এবং এমসিকিউতে এখানে দুইটা প্রশ্ন আসছে। খেয়াল করেছো তোমরা? আবার যে 2021 সালে দেখো দেখো 21 সালেও ঢাকা বোর্ডে এখানে এক সেট সম্পূর্ণ একটা প্রশ্ন আসছে, এবং এমসিকিউতেও তিনটা প্রশ্ন আসছে। ওকে, আবার যদি তুমি অন্য বোর্ডগুলো দেখো, লাইক রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, প্রত্যেকটা বোর্ডে দেখো ভৌত রাশি পরিমাপ এই চ্যাপ্টার থেকে প্রচুর 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 কোশ্চেন আসছে। সো এই চ্যাপ্টারটার কতটা গুরুত্ব আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। সো আমাদেরকে প্রচন্ড মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটা পড়তে হবে। ইভেন 2020 বলো, 19 বলো, 18 বলো, 17 বলো, প্রতি বছরই কোনো না কোনো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। সো অবশ্যই আমরা খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বো। তো চলো শুরু করে দিই, দেখি সামনের দিকে যে আজকে কি কি আমাদের আলোচনা আছে করে ফেলি। গতদিন তোমাদেরকে স্ক্রু গজ নিয়ে আমরা কিছু এমসিকিউ পর্যন্ত পড়াইছিলাম লেকচার 2-তে। সো আজকে আমরা শুরু করব লেকচার 3-তে সেই স্ক্রু গজের কিছু প্রশ্ন নিয়ে, দ্যাট মিনস জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রায়োগিক এবং উচ্চতর দক্ষতা সম্পন্ন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, পিচ কাকে বলে? হোয়াট ইজ পিচ? পিচের সংজ্ঞা যদি পরীক্ষায় আসে, এটা তুমি কিভাবে সলভ আউট করবা, সেটা হচ্ছে তোমার প্রথম কোশ্চেন। আচ্ছা, তোমাদেরকে আমি বলছিলাম পিচ কি। যদি আমরা বৃত্তাকার স্কেলকে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে, বৃত্তাকার স্কেলকে যদি আমরা সম্পূর্ণ একবার ঘোরাই, বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে আমাদের রৈখিক স্কেলের যতটুকু যতটুকু সরণ হয়, যতটুকু সরণ হয় তাকেই বলে কি বলো? পিচ। অর্থাৎ মনে করো পিচ দেওয়া আছে আমাদের 1 মিলিমিটার। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের যে বৃত্তাকার যে স্কেলটা আছে, এই মনে করো রৈখিক স্কেল, আর এটা মনে করো বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেল যদি আমরা সম্পূর্ণ একবার ঘুরাই, তাহলে আমাদের যে রৈখিক স্কেল আছে এটা যতটুকু সরণ হবে সেটাই কি বলতো? পিচ। এবার চলো আমরা সামনের দিকে যাই, দেখি কি আছে। শুরু করা হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন কাকে বলে? তোমরা জানো লঘিষ্ঠ গণন কি? লঘিষ্ঠ গণন, দাঁড়াও একটা সেকেন্ড। লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন সমান তোমরা জানো কি লেখা যায়? পিচ বাই আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? লঘিষ্ঠ গণন জিনিসটা হচ্ছে আমাদের কোনো একটা বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে, বৃত্তাকার স্কেল বলবো না, এইভাবে বলো যে কোনো একটা স্ক্রু গজের ক্ষেত্রে যে পিচ পাওয়া যায়, তাকে যদি আমরা ওই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাতে যে ভাগ দিয়ে দিই, যে অনুপাত পাবো, সেটাকে বলা হয় সিম্পলি লঘিষ্ঠ গণন। আবার এভাবে বলা যায়, আমরা যদি আমাদের যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে যদি সম্পূর্ণ এক ভাগ ঘোরাই, এক ভাগ, একবার না এক ভাগ, স্ক্রু গজে যে বৃত্তাকার স্কেল আছে সেটাকে যদি আমরা এক ভাগ ঘোরাই, তো বৃত্তাকার স্কেলটা যতটুকু সরণ ঘটে সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন। সিম্পলি তোমরা বুঝো, মনে করো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100টা। 100টা ভাগকে ঘুরাচ্ছ, মানে তুমি টোটালটা ঘুরাচ্ছ, তুমি পাচ্ছ কি বলতো? আমাদের পিচ পাচ্ছ। মানে 100টা ভাগ, আমি তোমাকে সিম্পলি বুঝাই। আগের ফিগারটা দেখো, এই যে আমি যে বৃত্তাকার স্কেলটা ড্র করছি, এখানে এরকম বৃত্তাকার স্কেলটাকে দেখলে 1 2 3 4 5 6 করে করে 100টা ভাগ আছে। 100টা ভাগে ঘুরালে যতটুকু রৈখিক স্কেল যাচ্ছে, মানে কি 100টা দাগ আছে না, একটা দুইটা তিনটা চারটা করে করে 100টা দাগ আছে। 100টা দাগ ঘোরানো মানে কি অ্যাকচুয়ালি একবার ঘোরানো। খেয়াল করো, এখান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, জিরো দাগ। দেখো জিরো থেকে এখানে কাটা আছে 100 পর্যন্ত,
ঠিক আছে, 0 থেকে 100 পর্যন্ত কাটা আছে, তুমি যদি একবার ঘোরাও এর মানে কিন্তু 100টা ঘর ঘুরতেছে। 100 টাকার ঘুরাইলে যতটুকু বৃত্তাকার স্কেলের সরণ হয় সেটাই আমাদের কি ছিল বলতো, সেটাই ছিল পিচ। আর একবার মানে একটা, এই যে একটা ঘর আছে না, একটা ঘর যদি ঘুরাই, একটা ঘর যদি ঘুরাই, জাস্ট একটা ঘর যদি ঘুরাই, যতটুকু আমাদের বৃত্তাকার স্কেলটা স্মরণ হয় বা রৈখিক স্কেলে যতটুকু স্মরণ হয় সেটাই হচ্ছে কি লঘিষ্ঠ গণন। যারা বুঝতে পারো নাই এখন খেয়াল করো, 100 বার মানে 100টা ঘর দিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরাই, বৃত্তাকার স্কেলকে যদি আমরা সম্পূর্ণ একবার ঘুরাই এর মানে কি 100টা ঘর ঘোরাচ্ছি না, তাহলে আমরা পাচ্ছি পিচ। আর যদি আমরা বৃত্তাকার স্কেলকে একটা ঘর ঘোরাই তাহলে যতটুকু রৈখিক সরণ হয় বা বৃত্তাকার স্কেলে যতটুকু সরণ হয় সেটাকেই বলা হয় কি লঘিষ্ঠ গণন। হ্যাঁ, কেমনে কি হইল দেখো, আমরা পিচ হচ্ছে কি আমাদের একবার মানে আমাদের যদি, আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা এসএসসি 2023 মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞানের অধ্যায় 1 ভৌত রাশি পরিমাপের লেকচার 3 নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছে আমি আরিফ আকাশ ভাইয়া এবং আমার পরিচয় হচ্ছে আমি বুটেক্সে আছি, এইচএসসি 17 ব্যাচ, কলেজ ছিল নর্ডার্ন কলেজ। তো চলো আমাদের প্রথম স্লাইডের দিকে যাই। একদম শুরুতে এই চ্যাপ্টারে, দ্যাট মিনস ভৌত রাশি ও পরিমাপ, বিগত বছরগুলোতে যেসব জায়গায় আসছে, যেসব বোর্ডে আসছে সেটা নিয়ে একটা আলোচনা করা আছে। লক্ষ্য করে দেখো 2022 সালে দিকে যদি আমরা তাকাই, 2022 সালে এই চ্যাপ্টার থেকে সম্পূর্ণ এক সেট প্রশ্ন চলে আসছে, মানে 10 নম্বরের প্রশ্ন আসছে আমাদের বোর্ড পরীক্ষায়, এবং এমসিকিউ আসছে 2টা। আবার যদি 2021 সালের দিকে তাকাও সেখানেও দেখো সম্পূর্ণ এক সেট প্রশ্ন আসছে, এমসিকিউ আসছে কয়টা বলতো, 3টা। 2022 থেকে শুরু করে 21, 20, 19, 18, 17 সর্ব জায়গায় দেখো এই চ্যাপ্টার থেকে কিছু না কিছু প্রশ্ন চলেই আসছে। দেখো 2018-তে 5টা করে এমসিকিউ আসছিল। আর যদি বিভিন্ন বোর্ডে চিন্তা করো, ঢাকা বোর্ড ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ প্রত্যেকটা বোর্ডে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। তো আমরা খুব গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারগুলো অবশ্যই পড়বো। সো আমাদের প্রথম পড়ার দিকে চলে যাই। গতদিন আমরা স্ক্রু গজের ম্যাথ পর্যন্ত না করে এমসিকিউ পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মসগুলো এবং জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রায়োগিক, উচ্চতর দক্ষতা এই টার্মগুলো পড়বো। সো প্রথম প্রশ্ন হচ্ছে পিচ কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, আমাদের মনে আছে লঘিষ্ঠ গণন এলসি সমান লেখা যেত পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তো দেখো তো আমাদের এই যে স্ক্রু গজ ছিল এরকম দেখতে, দেখো এই ছিল হচ্ছে তোমার একটা বৃত্তাকার স্কেল, এখানে ছিল কি বলতো রৈখিক স্কেল, তাই না? এই বৃত্তাকার স্কেলটাকে যদি আমরা সম্পূর্ণ, এই দেখো এই বৃত্তাকার স্কেলটাকে যদি আমরা সম্পূর্ণ একবার ঘুরাই তাহলে এই বৃত্তাকার স্কেলটা যতটুকু সামনে বা পিছনে যায়, দ্যাট মিনস এই প্রধান স্কেলের যতটুকু সরণ হয়, যতটুকু রৈখিক সরণ হয় সেটাকে বলা হয় পিচ। অর্থাৎ আমাদের বৃত্তাকার স্কেল যদি সম্পূর্ণ একবার ঘুরাইতে পারি তাহলে রৈখিক স্কেলে যতটুকু সরণ হবে সেটাই পিচ। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, সাধারণত এই বৃত্তাকার স্কেলে 100টা ঘর থাকে। আমি যদি আমাদের বৃত্তাকার স্কেলকে একবার ঘুরাই, একবার সম্পূর্ণ ঘুরাই, এর মানে কত ঘর ঘুরতেছে বলতো, 100 ঘর ঘুরতেছে না? তাহলে আমাদের এই যে রৈখিক স্কেলটা দেখতে পাচ্ছ তোমরা, এই রৈখিক স্কেলটা কিছুটা সামনে বা পিছনে যায়, এইটাকেই বলা হয় সিম্পলি পিচ। বুঝতে পারছো এবার কাহিনীটা? অর্থাৎ একবার সম্পূর্ণ যদি আমরা বৃত্তাকার স্কেলকে ঘুরাই, বৃত্তাকার স্কেলকে যদি আমরা সম্পূর্ণ একবার ঘুরাই তাহলে রৈখিক স্কেলের, রৈখিক স্কেলের যে সরণ হয় তা কি বলতো আমাদের পিচ। ওকে, এরপরে যদি আমরা সামনের দিকে যাই, এরপর আসছি স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন কাকে বলে। আচ্ছা, লঘিষ্ঠ গণন কি ছিল আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখো লঘিষ্ঠ গণন কি ছিল, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। লঘিষ্ঠ গণন ছিল পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আচ্ছা, এর মানে কি মনে করো, একটা বৃত্তাকার স্কেলে 100টা ভাগ আছে, পিচ কি একবার সম্পূর্ণ বা 100টা ভাগ যদি ঘোরানো হয়
ঠিক আছে, একবার ঘুরলো মানে কি 100টা ভাগ ঘুরলো, তাহলে যতটুকু রৈখিক সরণ হয় সেটাই ছিল কি আমাদের পিচ ছিল। তাহলে দেখো আমরা 100টা ঘর ঘুরাইলে যতটুকু রৈখিক সরণ হচ্ছে সেটাকে কি বলতেছি, পিচ। আর যদি একটা ঘর ঘুরাই, মানে বৃত্তাকার স্কেলে তো 100টা ঘর কাটা আছে না, একটা ঘর অল্প একটু যদি ঘুরাও, অল্প একটু যদি ঘুরাও, তাহলে যতটুকু রৈখিক সরণ হয়, যতটুকু বৃত্তাকার স্কেলে সরণ হয় সেটাকেই বলা হয় লঘিষ্ঠ গণন, কিংবা আমরা বলতে পারি পূর্ণাঙ্ক, যেটাকে লিস্ট কনস্ট্যান্ট বা এলসি নামে ডাকে। আরেকভাবে বলতে পারো, কোন একটা বৃত্তাকার স্কেলের যে পিচ থাকে তাকে যদি বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে যে ধ্রুবকটা পাওয়া যায় সেটাকে বলা হয় লঘিষ্ঠ গণন বা স্থূলগজের ন্যূনাঙ্ক। এরপরে যদি আমরা সামনের দিকে যাই, বাই দ্য ওয়ে এটার একক আছে কিন্তু, স্ট্যান্ডার্ড ইউনিটে একক হবে মিটার, বাট আমরা মিলিমিটার সেন্টিমিটার ইউনিটে রাখতে পারি। আচ্ছা, পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ অধিকতর সূক্ষ্ম কেন? বাবা, এটা খুবই সিম্পল জিনিস। তোমরা আমাকে বলো, স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন আমরা পরিমাপ করি তখন আমরা 0.1 মিলিমিটার, 0.05 মিলিমিটার এরকমটা পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারি, কারণ এখানে আমাদের যে ফার্নেস স্কেলে ভাগ সংখ্যা সেটা কত থাকে, 10, 20, 30 এরকম থাকে। এতটুকু সূক্ষ্মভাবে আমরা কি করতে পারি বলতো, পরিমাপ করতে পারি। তোমরা মোটামুটি সবাই এটা জানো, কিন্তু আমার কথা হচ্ছে স্ক্রু গজের ক্ষেত্রে যখন আমরা স্ক্রু গজ নিয়ে চিন্তা করি, তোমরা আমাকে একটু বলো তো, যখন আমরা স্ক্রু গজ নিয়ে চিন্তা করতেছি, স্ক্রু গজ নিয়ে চিন্তা করার সময় যখন আমরা স্ক্রু গজ নিয়ে পড়ছি, তখন আমাদের ভাগ সংখ্যাটা জানি কত ছিল? ভাগ সংখ্যাটা 100 হতে পারে, 200 হতে পারে, 50, 60, 70, অর্থাৎ আরো 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 সূক্ষ্মভাবে আমরা পরিমাপ করতে পারি। মানে বলতে পারো 0.01 মিলিমিটার পর্যন্ত, ঠিক আছে, 0.00 5 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ অনেক বেশি সূক্ষ্মভাবে আমরা আরো পরিমাপ করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে সূক্ষ্মতাটা, সূক্ষ্মভাবে পরিমাপ করাটা আরো 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 কি হয় বলতো, বেশি হয়, কারণ এক্ষেত্রে ভাগ সংখ্যাটা কি বলতো, ক্রমান্বয়ে বেশি হয়, গজের ভাগ সংখ্যা বেশি। সো এভাবে সুন্দর করে পরীক্ষায় লিখে দিবা, শেষ। তারপরের প্রশ্নে যাই, চলো দেখি কি বলছে। ইসরোগজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বুঝছো? আচ্ছা, কি বুঝি বলতো, ভাইয়া তো বলেই দিলাম তোমাদের একটু আগে। ন্যূনাঙ্ক কি? ন্যূনাঙ্ক হচ্ছে এলসি ইকুয়াল টু পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এর মানে হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলটাকে যদি আমরা এক ঘর এক ঘর পরিমাণ ঘুরাই, এক ঘর পরিমাণ ঘুরালে তাহলে আমাদের রৈখিক স্কেলের যতটুকু সরণ হয়, রৈখিক স্কেলের যতটুকু সরণ হয়, যতটুকু সরণ হয় সেটাকেই বলা হয় কি বলতো, সেটাকেই বলা হয় ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। কাকে ঘোরাবা, কার এক ঘর ঘোরাবা বলতো, মাথায় রাখতে হবে, ঘুরাইতে হবে কার, এটা বৃত্তাকার স্কেলের, বৃত্তাকার স্কেলের এক ঘর, এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বৃত্তাকার স্কেলকে যদি আমরা এক ঘর পরিমাণ ঘুরাই, রৈখিক স্কেলে যতটুকু সরণ হয় সেটাই কি ছিল, ন্যূনাঙ্ক। অর্থাৎ 0.01 মিলিমিটার বলতে কি বোঝায়, আমরা যদি আমাদের বৃত্তাকার স্কেলকে জাস্ট একটা ঘর, দেখো এটা কিন্তু 100 ঘর আছে, যদি আমরা এই পরিসীমাটা বা সার্কামফারেন্স চিন্তা করি, একটা ঘর ঘোরাবা, একটা ঘর ঘোরাও, তাহলে কতটুকু এটার রৈখিক সরণ হবে, উত্তর হচ্ছে 0.01 মিলিমিটার। এরপরে প্রশ্ন দেখবা থাকবে আমার যেটা মনে হচ্ছে তোমার পিচ নিয়ে। এই তো পিচ চলে আসছে। পিচ 1 মিলিমিটার বলতে কি বুঝছো? পিচ বললে বলবা যে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে, মানে 100 ঘর বা 50 ঘর, যতগুলো ঘর দিবে আর কি, সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেলের রৈখিক স্কেলের যে সরণ হয় বা যতটুকু সরণ হয় তাকেই বলে কি বলতো, স্ক্রু গজের পিচ। মনে রাখবা, খুবই সিম্পল, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে একটা ঘর না, 100 ঘর বা 50 ঘর, মানে টোটাল একবার ঘুরাই দিবা, যতটুকু রৈখিক স্কেলের সরণ কিংবা বৃত্তাকার স্কেল যতটুকু সামনে পিছনে চলে যায় সেটাই কি আমাদের স্ক্রু গজের পিচ। আসলে রৈখিক স্কেলের সরণ বলতে কি বোঝাচ্ছি আমি তোমাকে এভাবে বলি, দেখো
তুমি একটু বুঝবা হয়তো বা। এটা মনে করো বৃত্তাকার স্কেল, হ্যাঁ, আর এটা হচ্ছে রৈখিক স্কেলটা। দেখো তো, বৃত্তাকার স্কেলটা মনে করো এতটুকু সামনে চলে আসছে, তাহলে বলা যায় কি বৃত্তাকার স্কেল যতটুকু সামনে আসছে, আবার এভাবেও তো বলা যায় যে রৈখিক স্কেলটা যতটুকু স্মরণ হলো, একই কথা, বুঝে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার চলো সামনে যাই। আচ্ছা, কিছু প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন চলে আসছে। এলসি বের করতে বলছে, লিস্ট কনস্ট্যান্ট। ব্যাস পরিমাপকালে প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের 20তম ভাগ স্কেলের সাথে মিলে যায়, সি এর মান দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50, এন এর মান বলে দেওয়া আছে, পিচ বলে দেওয়া আছে। আচ্ছা, খুবই সহজ একটা প্রশ্ন, ভ্যালুগুলো জাস্ট আমরা ইনপুট দিলেই দেখবো আমরা করে ফেলতে পারবো। তো চলো আমরা সলভ আউট করে ফেলি। আমাদের কোশ্চেন অনুযায়ী দেখো পিচ কত দেওয়া আছে, 0.5, ভাগ সংখ্যা কত, 50। তাহলে লিস্ট কনস্ট্যান্ট লঘিষ্ঠ গণন কিভাবে বের করবো বলো, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আমি কালারটা একটু গাঢ় দাঁড়াও। আচ্ছা, পিচটা কত, 0.5 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, 50। ভাগ দাও তো, 0.5/50 কত হয় আমাকে জানাও, 0.01 মিলিমিটার। এটাই তোমাদের উত্তর। এখন তোমরা একদম রসগোল্লা পাবা। কেন রসগোল্লা পাবা জানো? কারণ আমাদের প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে যে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। প্রশ্নে কিন্তু এটা মিলিমিটার রাখতে বলে নাই। তো যে কাজটা করবা, 0.01 মিলিমিটার ভাগ দিবা 1000 দিয়ে, যা অ্যান্সার আসবে ওইটাই হবে আমাদের উত্তর। প্রশ্নে কিন্তু মিটারে বের করতে বলছে। ঠান্ডা মাথায় এগুলো সলভ করবা। এটা ক্যালকুলেট করে আমি দেখলাম 10⁻⁻5 মিটার আসে। তারপরে চলো চলে যাই ভাইয়া আপু, একটা তারের ব্যাস স্থির গজের সাহায্যে নির্ণয় করার সময় রৈখিক স্কেলে পাইছে 5, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা পাইছে 14, আর লঘিষ্ঠ গণন পাইছে 0.01 মিলিমিটার। আচ্ছা, সব মিলিমিটার এককে, দ্যাটস ভেরি গুড, কোনো কনভার্সন নাই। আচ্ছা, আপেক্ষিক ত্রুটি এই ম্যাথে না, পরের ধারণে থাকবে, পরের ধাপে থাকবে। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে ব্যাস দেওয়া আছে, চলো ছোট্ট করে বের করে ফেলি, ছোট একটা ম্যাথ। তো দেখতেই পাচ্ছ তোমরা, ব্যাস ইকুয়াল টু রৈখিক স্কেলের পার্ট কত বলো তো, 5, কত দাগ মিলছে বৃত্তাকার স্কেলের প্রধান স্কেলের সাথে, 14, আর আমাদের লঘিষ্ঠ গণন কত দেওয়া আছে, 0.01। এভরিথিং ইজ গিভেন, সো জাস্ট ক্যালকুলেট ইট, 5.14 মিলিমিটার। এটা আমাদের ডায়া, তাই তো? আর আমরা জানি ক্ষেত্রফল সমান কি, π/4 ডি স্কোয়ার। π/4, ডি এর মান কত, 5.14, তার হোল স্কোয়ার বসায় দাও। চলো ক্যালকুলেট করে ফেলি। এটা ক্যালকুলেট করলে আসে 20.75 মিলিমিটার স্কোয়ার। ভাইয়া এত সহজ? হ্যাঁ, এই ধরনের ম্যাথগুলো এতই ছোট, এতই সহজ। এটা আমরা গ নাম্বারটা সলভ করে ফেলছি। খুবই ছোট না, খুবই সহজ না? জাস্ট ক্যালকুলেটটা ঠিকঠাক মতো করবা, যাতে করে পরীক্ষাতে ভুল না হয়। এটা একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। সো চলো পরেরটাতে যাই। আচ্ছা, আমাদের স্ক্রু গাছ শেষ। এবার আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, খুবই মনোযোগ দিয়ে দেখবা। খ নাম্বারে সাধারণত এখান থেকে প্রশ্ন আসবে, পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। অর্থাৎ যখন কোনো কিছু আমরা পরিমাপ করতে চাই, তখন কিন্তু ত্রুটি বা এরর চলে আসে, আসাটা খুবই স্বাভাবিক। সো এই এররটা আসলে আমরা কি করব, কিভাবে আমরা কনসার্ন ইস্যুস নেব, সেটা নিয়েই কাজ এখন। সো প্রথমে আসে পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি, অ্যাবসলুট এরর। তুমি কোনো কিছু পরিমাপ করছো, সেটা প্রকৃত মান থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। প্রকৃত মান থেকে তুমি তোমার পরিমাপ্য মানটা বিয়োগ দিয়ে দিবা, যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি। এটা দুই সাইডে পরম মান দিতে হয়, মডুলাস ভ্যালু দিয়ে দিতে হয়। কি দিবা বলো তো? অবশ্যই অবশ্যই আমরা পরম মান দিয়ে দিব বা মডুলাস ভ্যালু দিয়ে দিব। এটা একটু মাথায় রাখো, হ্যাঁ। আমরা কি দিয়ে দিব বলো? অ্যাবসলুট ভ্যালু বা মডুলাস দিয়ে দিব, পরম মান দিয়ে দিব, কারণ আমরা মানটা সবসময় প্লাস মান দিব। তারপরে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক মানে কারোর সাপেক্ষে চিন্তা করা। অর্থাৎ আমি যে ত্রুটিটা পাইলাম, আমার যে পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটিটা আসলো, এটা প্রকৃত মানের থেকে কতটুকু, প্রকৃত মানের কতটুকু ত্রুটি হয়েছে, সেটাকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। অর্থাৎ পরম ত্রুটিকে তুমি প্রকৃত মান দিয়ে ভাগ দিয়ে দিবা, পেয়ে যাবা আপেক্ষিক ত্রুটি। এর কোনো একক থাকবে না, কারণ কি রেশিও, সো এটা কেটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, থাকবে না আর কি। আর পরম ত্রুটির একক কিন্তু মিটার। খুব ভালো করে বলে দিলাম, এটা কি মিটার হয়? সবসময় কি তোমার হচ্ছে দৈর্ঘ্যের ত্রুটি চাবে? এমন তো যেতেই পারে, তোমার আয়তনের ত্রুটি চাইতে পারে, ক্ষেত্রফলের ত্রুটি যেতে পারে। প্রশ্ন দেখে দেখে একক বসাবা, ধুমধাম মিটার বলা যাবে না, এগুলো মাথায় রেখো। আচ্ছা,
এরপরে হচ্ছে শতকরা ত্রুটি। এই যে আপেক্ষিক ত্রুটি বের করলা, এটা শতকরাতে কত? আপেক্ষিক ত্রুটিকে তুমি জাস্ট 100% করে দিবা, তাহলে কি পাবা বলো তো? এটা পার্সেন্টেজ এররটা কত বা শতকরা ত্রুটিটা কত আসতেছে। সো চলো আমরা পরের স্লাইডের দিকে মুভ অন করি। বিগত বছরগুলোতে আসা কিছু বোর্ড প্রশ্ন সলভ করব। একটা রুমের দৈর্ঘ্য 12 প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? শোনো, প্রথমে যে টার্মটা দেখবো প্লাস মাইনাসের আগে, এটা মনে রাখবা প্রকৃত মান। এটা কি বলতো? প্রকৃত মান। আর প্লাস মাইনাসের পরে যে টার্মটা দেখবা, এটা মনে রাখবা ত্রুটি। হয় 0.05 সেন্টিমিটার বেশি হবে অথবা কম হবে, প্লাসও হতে পারে ত্রুটিটা, মাইনাসও হতে পারে। আচ্ছা, তো দৈর্ঘ্য পরিমাপের কি চাইছে? আপেক্ষিক ত্রুটি চাইছে। আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করে বলো তো? আপেক্ষিক ত্রুটি বের করে এই যে ত্রুটি পাইছি আমরা 0.05, এটাকে প্রকৃত মান দিয়ে ভাগ দিতে হয়। এই তো হয়েই গেছে, সবকিছু দেওয়া আছে। চলো ক্যালকুলেট করি। 0.05 ডিভাইডেড বাই 12, এটা আসে আমার 0.0042। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিলেটিভ এরর। তারপরে প্রশ্ন দেখো, পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি মানে কি? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। ফার্স্ট ওয়ান ইজ অ্যাকুরেট। ভার্নিয়ার ধ্রুবক কি? প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইড বাই ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা। ঠিক আছে, লঘিষ্ঠ গণন দেখো উল্টাই দিছে, পিচ যাবে উপরে আর ভাগ সংখ্যা আসবে নিচে। অ্যান্সার তাহলে কত হবে বলো তো? এ 1 আর 2। তারপরের প্রশ্নের দিকে যাই চলো আমরা। একটা স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়, এর পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত? এই প্রশ্নটা করতে গেলে তোমাদেরকে একটা টেকনিক একটু জানা লাগবে, আমি বলে দিতেছি। যখন সর্বনিম্ন বলে দিবে এতটুকু পর্যন্ত মাপা যায়, মনে রাখবা চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন যতটুকু মাপা যায় ডিভাইডেড বাই 2। অনেকে এটা প্লাস মাইনাস দেয়, আসলে প্লাস মাইনাস দিয়ে লাভ নাই, কারণ হচ্ছে যখন তুমি পরম মানে বসাই দিবা প্লাস মাইনাসটা কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, সর্বনিম্ন কতটুকু মাপা যাচ্ছে, এর মানে কি সর্বনিম্ন এক ঘরের মান কত? সোজা কথাই বলতে গেলে কত আসে দেখো তো? 1 মিলিমিটার ডিভাইডেড বাই 2। এটা অ্যান্সার কত হবে বলো? তোমাদের তো পারাই উচিত। ভাগ দাও, 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার কোনো কিছু নাই, সেন্টিমিটার করো, 10 দিয়ে ভাগ দাও, 0.05 সেন্টিমিটার। ইওর অ্যান্সার উড বি সি। ফর্মুলাটা মনে রাখবা, চূড়ান্ত ত্রুটি বললে আমাদের সর্বনিম্ন যতটুকু মাপা যায় তার থেকে ভাগ করতে হয় কত দিয়ে? 2 দিয়ে। আসলে ফর্মুলা এটা না, আসলে ফর্মুলা কি আমি লিখে দিই। আসল ফর্মুলা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা। আপেক্ষিক ত্রুটি কি? প্রথম প্রশ্ন বলো তো। এক ধরনের অনুপাত। আচ্ছা, সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়, স্বাভাবিক, কারণ ভার্নিয়ার স্কেলের সূক্ষ্মতা বেশি, সো এখানে ত্রুটিও কম হবে। এটা কি সত্যিকার পরিমাণ? জীবনেও না। অ্যান্সার হচ্ছে তাহলে কোনটা? 1 আর 3 মানে বি। সত্যিকার পরিমাপ হয় নাকি কোনোদিন? উত্তর হচ্ছে কি 1 আর। আচ্ছা, এরপরে দেখি কি আছে। আপেক্ষিক ত্রুটি কাকে বলে? তোমরাই আমাকে বলো, কি আর পড়াবো বলো। আপেক্ষিক ত্রুটি কি পড়াইছিলাম একটু ভাইয়াকে মনে করাই দাও তো। চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপমান। অর্থাৎ কোন একটা মনে করো অবজেক্ট বা বস্তু তুমি পরিমাপ করতেছো, যে চূড়ান্ত ত্রুটি পাইলা সেটা তার পরিমাপ্য মান। পরিমাপ্য মান না, পরিমাপ্য মান বললে আসলে পরিমাপ্য মান বলবো না আমরা, পরিমাপ্য মান না বলে এভাবে বলি। তারা আমি তোমাদেরকে একটু দেখাই দিই। তারা পরিমাপ্য না, এখানে লিখতে হবে হচ্ছে এভাবে প্রকৃত মান লেখো, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, মানে আমাদের মনে করো, আমি তোমাকে সিম্পলি বোঝাই পরিমাপ্য আর প্রকৃত পার্থক্যটা বোঝাই। এটা মনে করো একটা স্কেল, হ্যাঁ, তুমি এটার প্রকৃত মান হচ্ছে 5 মিলিমিটার। বাট তুমি এটা পরিমাপ করে দেখছো 5.1 আসছে, এটাকে বলে পরিমাপ্য। আর প্রকৃতটা কত? অরিজিনাল এটার মান কত? 5 মিলিমিটার। আপেক্ষিক ত্রুটি হচ্ছে এই এই চূড়ান্ত ত্রুটিটা প্রকৃত মানের কতটুকু, প্রকৃত মানের সাথে এটাকে কম্পেয়ার করতে হবে।
চূড়ান্ত ত্রুটিটা প্রকৃত মানের কতটুকু হলো। লাইক মনে করো আমাদের এখানে পরিমাপ্য মান কত ছিল 5.1, প্রকৃত মান কত ছিল 5, তাহলে চূড়ান্ত ত্রুটি কত 5.1 মাইনাস 5.1, এই 0.1 ডিভাইডেড বাই 5, অর্থাৎ প্রকৃত মানের কতটুকু অংশ চূড়ান্ত ত্রুটি হচ্ছে, এটাই তোমাদের আপেক্ষিক ত্রুটি, যার কোনো কি থাকবে না বলো, যার কোনো একক থাকবে না, এটা তোমরা মনে রাখবা। তো চলো আমরা সামনের দিকে মুভ করি একটু। তারপরে দেখি কি আছে, ম্যাথ চলে আসছে, বাহ সুন্দর। আস্তে আস্তে করে ম্যাথগুলো সলভ করবো। স্থির গজের সাহায্যে গোলাকার ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের 20তম ভাগ প্রকৃত স্কেলের সাথে মিশে যায়। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50, পিচ 0.5 মিলিমিটার, 1 সেন্টিমিটার কিউব, গোলকের ভর 1 গ্রাম। নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ বের করো। বাহ, সের একটা কোশ্চেন, সুন্দর কোশ্চেন। আস্তে আস্তে করবো, এমনি তোমরা বুঝবা। শোনো, ফার্স্টে ব্যাসে ত্রুটি দেওয়া আছে 5%, ব্যাস ধরে আগে সর্বোচ্চ মান বের করবো, ওই 5% ত্রুটি ধরে সর্বনিম্ন মান বের করবা। এবার ব্যাস থেকে যেতে হবে ঘনত্বতে, তো ঘনত্বের একটা প্রকৃত মান হবে, একটা সর্বোচ্চ ব্যাস ধরে ঘনত্ব হবে, একটা সর্বনিম্ন ব্যাস ধরে ঘনত্ব হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে আমাদেরকে, পার্থক্য করে করে করতে হবে। এখন তোমরা বলো ভাইয়া ব্যাস থেকে কিভাবে আবার ঘনত্বে যাওয়া যায়, এটা জীবনেও শুনি নাই। আচ্ছা, ব্যাস থেকে প্রথমে যাবা আয়তনে, কারণ তোমরা জানো আমাদের যেহেতু গোলক, সো আয়তনের ফর্মুলা কিন্তু 4/3 পাই আর কিউব, তোমরা সবাই জানো। সো তোমরা আগে ব্যাস থেকে আয়তনে যাবা, আয়তন থেকে ঘনত্বে যাবা, এরপরে ম্যাথটা করবা। একটুও বিচলিত হয়েও না, আমি তোমাকে ভেঙে ভেঙে একটু একটু করে 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 দিচ্ছি, তোমরা খালি একটু একটু করে লক্ষ্য করো ভাইয়া কিভাবে কি সলভ আউট করি। আচ্ছা, সবার শুরুতে দেখো গোলকের ব্যাস বের করি। চলো, আমাদের গোলকের ব্যাস কত লক্ষ্য করো। প্রথম স্কেলে পার্ট হচ্ছে 2 মিলিমিটার, আমাদের 20তম ভাগটা মিশে গেছে, মানে সি এর মানটা 20, বৃত্তাক স্কেলে পার্ট সংখ্যা, মানে পার্ট সংখ্যা না, বৃত্তাক স্কেলে কোন দাগটা মিশে গেছে 20 নম্বর দাগটা। আর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে তোমার হচ্ছে ওই যে লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন ছিল বের করে নিই। এলসি হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, পিচ হচ্ছে 0.5 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে 50, 0.5 বাই 50, এটা আসে 0.01 মিলিমিটার এককে। আচ্ছা, এগুলো সব মিলিমিটারে আছে, তাহলে 2+20 ইন্টু এই যে কত হবে বলো তো, 0.01। ব্যাসটা কত আসে আগে, ব্যাসটা চলো বের করি, বোঝাই যাচ্ছে 2.2 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের ডায়াটা আসছে, ডায়ামিটারটা। এবার বলছে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি ভালো করে শুনো, আপেক্ষিক ত্রুটি কত আসছে বলো তো, 5%। আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%, মানে যদি ত্রুটি তোমার পরিমাপ মানটা, মানে তোমার প্রকৃত মান যদি 100 হয় তাহলে চূড়ান্ত ত্রুটি কত বলতো 5, প্রকৃত মান যদি 100 হয় তাহলে কতটুকু ত্রুটি আসতেছে বলতো 5 আসতেছে। কনসেপ্টটা বোঝো, তাহলে একটু একটু করে তোমরা বুঝে যেতে পারবা। তোমরা কিভাবে করবো দেখো, আপেক্ষিক ত্রুটি 5%, ওকে। সো চলো একটু একটু করে বের করি আমরা। আমাদের খেয়াল করে দেখো তো, আমাদের যে মানটা পরিমাপ করছে ওরা, এইটা কি মানে ভ্যালুটা না, ব্যাসের ভ্যালুটা কত 2.2 মিলিমিটার, এই 2.2 মিলিমিটার থেকে আপেক্ষিক ত্রুটি পাইছে 5%, 2.2 মিলিমিটার থেকে আপেক্ষিক ত্রুটি কতটুকু পাইছে 5%। সো চলো বের করে ফেলি আমরা। আপেক্ষিক ত্রুটি 5% হলে সর্বোচ্চ ব্যাস কত হবে, সর্বোচ্চ ব্যাস হবে, ফার্স্টে ছিল 2.2, তার সাথে কত যোগ হবে বলো তো, 2.2 ফার্স্টে কিন্তু ছিল, 2.2 ছিল, আপেক্ষিক ত্রুটি কতটুকু 5%, আপেক্ষিক ত্রুটি আমাদের কত হয়েছে 5% হয়েছে, কথাটা বুঝতে হবে তোমার। সর্বোচ্চ ত্রুটি আমরা বের করতেছি, আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%, 2.2 এর 5% এতটুকু যোগ হবে, 2.2 এর 5% কত হয় দেখো তো, 2.2 এর 5%, এটা হবে সর্বোচ্চ ব্যাস। দেখো তো কি হয়, 2.2 প্লাস 2.2 ইন্টু 5/100, 2.2 কমন নিয়ে চলো, কি হয় দেখো তো, 1 প্লাস 5/100, 2.2 কমন নেওয়ার পর কত আসছে 1 প্লাস 5/100, এটা আসে 2.31 মিলিমিটার, ক্যালকুলেট করলে পেয়ে যাবা। এটা আমরা যখন ত্রুটির মানটা প্লাস নিচ্ছি, তোমরা জানো প্লাস মাইনাস 5% হয়, 5% বাড়বে অথবা 5% কমবে। এবার যদি মাইনাস মানটা নিতাম তাহলে সর্বনিম্ন ব্যাসটা আসতো কত, আসতো বলো তো,
2.2 minus 2.2 এর 5%, quite easy. So 2.2 minus 2.2 into 5 by 100 equal to 2.2, common now 1 minus 5 by 100 কত হয় চলো ক্যালকুলেট করে ফেলি। আমার আসছে এটা 2.09 মিলিমিটার, 2.09 মিলিমিটার সর্বোচ্চ ব্যাস পেয়ে গেছি, সর্বনিম্ন ব্যাস পেয়ে গেছি। এখন আমার টার্গেট কি বলতো, আমরা আয়তন বের করব। কেন ভাই আয়তন না বের করলে ঘনত্বে কেমনে যাব? ভর তো বলেই দিছে প্রশ্নে, এই যে ভর দেওয়া আছে, ভর নিয়ে প্যারা নাই। ঠিক আছে, তো এখন আমরা আস্তে আস্তে করে ফেলবো। না না, ভরও তো বলে দেয় নাই। ভরে বলছে, প্রশ্নে বলছে 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর হচ্ছে 1 গ্রাম। না, আমাদের গোলকটা কতটুকু ভর তা তো বলে দেয় নাই, তা আমরা গোলকের ভর এম ধরে করব। হ্যাঁ, তাইলেই হবে, সমস্যা নাই। তো চলো আমরা সর্বোচ্চ ব্যাস আর সর্বনিম্ন ব্যাসটা এটা দিয়ে আয়তনগুলো বের করি আগে। আচ্ছা, তাহলে সর্বোচ্চ আমরা আগে কোনটা বের করবো বলো তো? আয়তন বের করি। চলো বলো, গোলকের ক্ষেত্রে আয়তন বের করার ফর্মুলা কি তোমরা সবাই জানো? 4/3 পাই আর কিউব, তাই না? আমরা আর 1 লিখলাম এটাকে। তো 4/3 পাই। আমাদের ডায়াটা কত ছিল প্রথম একটুখানি আগে যখন আমরা বের করছিলাম? চলো দেখে আসি। 2.31 ছিল ডায়ামিটার, বাই 2.31 ডিভাইডেড বাই 2, এটা আমাদের ব্যাসার্ধে কনভার্ট হয়ে গেছে, তার কিউব। চলো ক্যালকুলেট করি। 4/3 পাই 2.31/2 তার হোল কিউব আসে হচ্ছে 6.4541 মিলিমিটার কিউব। আবার একইভাবে আমরা বের করব সর্বনিম্ন আয়তন। কি হবে? 4/3 পাই, ডিরেক্ট করি। হ্যাঁ, এটার মান কত ছিল দেখো তো? 2.09, 2.09/2 তার হোল কিউব। 2.09/2 তার হোল কিউব কত আসে, কত আসতেছে? এটা আসতেছে 4.7801 মিলিমিটার কিউব। দেখো, সর্বোচ্চ আয়তন বের হয়ে গেল, সর্বনিম্ন আয়তন বের হয়ে গেল। আরেকটা বের করতে হবে, যেটা তো আমরা বের করি নাই, সেটা হচ্ছে কি প্রকৃত আয়তনটা। যে আপেক্ষিক করতে গেলে প্রকৃত দিয়ে ভাগ দেওয়া লাগে, ভুলে গেছো? প্রকৃত আয়তনটা কত হবে বলো? 4/3 নর্মাল পাই আর কিউব। এটা ভাই আবার কোনটা? আরে বেটা, এটা করছিলাম, তোমরা মনে হয় ভুলে গেছো। দেখো 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 ভাই আপু, এই যে 2.2 একদম প্রকৃত যেটা ছিল ত্রুটির আগে 2.2 ছিল, 2.2 ছিল, তাহলে 2.2 ধরো কত ছিল? 2.2/2 তার হোল কিউব। এটা চলো ক্যালকুলেট করি। 4/3 পাই আসে 5.5753 এত মিলিমিটার কিউব। সুন্দর, তিনটা আয়তন বেড়ে গেছে। কোনো লাভ হইল না রে বাবা। আয়তন বের করে কি করব? এবার তো যেতে হবে আবার ঘনত্বে। পরীক্ষা চাইছে ঘনত্ব, ঘনত্বের অ্যাকচুয়ালি বের করতে। দেখো প্রশ্ন করে দেখো, বলছে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ। কোনো ব্যাপার না, আমরা চলো ধরে নিই যে নির্দিষ্ট ভরটা হচ্ছে কেজি। চলো ধরে নিই। হ্যাঁ, একটা গোলকটা এই যে গোলকটা যে আমরা ড্র করতেছি তার ভর ধরে নিলাম কেজি। তাহলে এখন যদি আমরা সর্বোচ্চ ঘনত্ব বের করতে চাই, খুবই সহজ। সর্বোচ্চ ঘনত্ব বের করব, ঘনত্ব মানে রো ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। ভর কত ছিল? আয়তন কত ছিল সর্বোচ্চ? 6.4541। তোমাদেরকে আমি বের করে দেখাইছিলাম, ওইটা জাস্ট একটু 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 করে মানগুলো বসাই দাও, তাহলেই হয়ে যাবে। এখন একটু লক্ষ্য করো, আমরা যে এখানে সর্বোচ্চ ঘনত্ব বসাইলাম m/6 পয়েন্ট কত বসাইছি দেখো, m/6.4541। তুমি আমাকে বলো, আচ্ছা দাও একটু পরে বলি, তোমাদের একটু আগে দেখাইনি, ভুল করবা তো পরীক্ষায়। সর্বনিম্ন ঘনত্বটাকে বসাই, দেখো তো কত আসবে? সর্বনিম্ন আয়তন কত ছিল? 4.7801। ঠিক আছে, এখন লেখার দরকার নাই। এখন তুমি আমাকে একটা কথা বলো দেখি, তোমার কতটুকু বুদ্ধি। আমি কি ঠিক করছি না একটুখানি ভুল করছি? দেখো তো, ঘনত্ব সমান তোমরা শিখছো না ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি বলো তো? ভর বাই আয়তন। হ্যাঁ, ঘনত্ব ভর বাই আয়তন। লক্ষ্য করে দেখো, যেটার আয়তন হচ্ছে বেশি সেটার কিন্তু ঘনত্ব কম, আবার যেটার ঘনত্ব কম
সেটার কিন্তু আবার কি আয়তন বেশি। তাহলে যেটা সর্বোচ্চ আয়তন ঘনত্বে সেটা হবে কি বলো কিন্তু সর্বনিম্ন ঘনত্ব, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেটা সর্বনিম্ন আয়তন সেটা যখন ঘনত্ব বের করবা সেটা কি হবে বলতো সর্বোচ্চ ঘনত্ব হবে। এই কথাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ভাই আপুরা কিচ্ছু না, প্রচন্ড মনোযোগ সহকারে পরীক্ষা সলভ করবা। প্রথমটা হবে সর্বনিম্ন, পরেরটা হবে কি বলতো সর্বোচ্চ। এটা হবে সর্বনিম্ন ঘনত্ব, এটা কি হবে বলো সর্বোচ্চ ঘনত্ব। চলো ক্যালকুলেট করে দেখি ভ্যালুগুলো কত আসে। সর্বোচ্চটা আসতেছে m/4.7801, 4.7801। এটা আমার আসে 0.2092 ইন্টু এম। আর সর্বনিম্নটা কত আসে দেখি, m/6.4541, 0.1549 ইন্টু এম। দেখো তোমার চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ যে আমরা যখন আয়তনটা বড়টা বসাইছি তখন মানটা কম আসছে, আর যখন আয়তন ছোটটা বসাইছি তখন মানটা বেশি আসছে। তো এটা প্রচন্ড সাবধানতা বশত এই ম্যাথটা সলভ করা যাতে ভুল না হয়। আরেকটা ছিল কি বলতো প্রকৃত ঘনত্ব, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। প্রকৃত ঘনত্বটা কি হবে বলতো, খুবই সিম্পল, ভর বাই আয়তন 5.5753। চলো ক্যালকুলেট করি। 5.5753, 5.5753। আচ্ছা ঠিক আছে, এটা কত আসে আমাদের 0.1794 ইন্টু এম, 0.1794 ইন্টু এম। সবাই কি এতটুকু বুঝছো? সর্বনিম্ন ঘনত্ব বের করে ফেললাম আমরা, সর্বোচ্চ ঘনত্ব বের করে ফেললাম, ইভেন আমরা প্রকৃত ঘনত্ব বের করে ফেললাম। এখন তো বাবা খুবই সহজ। এখন আমাদের টার্গেটটা কি জানো, এখন বের করতে হবে হচ্ছে আমাদের ওই যে আপেক্ষিক ত্রুটি মুটি হাবি যাবে, কিভাবে বের করবা দেখো শিখাই দিই। সো এখন তোমার টার্গেট হচ্ছে তুমি চূড়ান্ত ত্রুটি বের করবা বা পরম ত্রুটি বের করবা। তো চূড়ান্ত ত্রুটি যখন তুমি বের করবা, তোমার টার্গেটটা আমি বলে দিই। একবার এই সর্বনিম্নর এই মানটা আর প্রকৃত ঘনত্ব বলে বসাই করবা, আর একবার সর্বোচ্চ ঘনত্বের মানটা আর এই যে প্রকৃত ঘনত্ব বসাই করবা। দ্যাট মিনস এরকম হবে, চূড়ান্ত ত্রুটি যখন তুমি হিসাব করবা একবার হবে 0.2092 এম মাইনাস 0.1794 এম, আরেকবার হবে অথবা চূড়ান্ত ত্রুটি হবে, তুমি যদি এটা সলভ আউট করো কত কত আছে দেখো, 0.1794 মাইনাস 0.1549। ঠিক আছে, দ্যাট মিনস একবার তুমি হচ্ছে প্রকৃত ঘনত্ব সর্বনিম্ন ঘনত্ব নিয়ে করবা, আরেকবার সর্বোচ্চ ঘনত্ব আর প্রকৃত ঘনত্ব নিয়ে করবা। এবং এই দুইটা করলে যেটা বড় আসবে সেই ত্রুটিটা তোমাদেরকে ধরা লাগবে। আমরা জানি সবসময় ত্রুটির ক্ষেত্রে বড়টা নিতে হয়। সো এই দুইটা যখন তুমি সলভ করো দেখবা এটা ছোট আসবে, সো এটা বাদ, আর এটা বড় আসবে। বড়টা কত আসবে আমি একটু আগেই করছি, সো তোমাদেরকে অ্যান্সারটাই বলে দিই। এটা বড়টা মানটা আসবে 0.0298 এম করে দেখবা, আর এটা একটু কম আসে 0.0235 বা সামথিং আসে। সো চূড়ান্ত ত্রুটি আমরা পেয়ে গেলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা কি বের করবো বলতো, আপেক্ষিক ত্রুটি। সো আমাদের নাও টার্গেট হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটিটা কত, 0.0298 এম। আর আমাদের প্রকৃতটা কত ছিল, প্রকৃত ঘনত্ব কত ছিল খেয়াল করো, 0.1794 এম। ঠিক আছে, এখান থেকে এম এম কেটে যাবে। এবার তোমাকে বলছে কি শতকরা ত্রুটি বের করতে। শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটির মান তুমি যা পাবা তাকে কত পার্সেন্ট করে দিবা বলো তো, 100% করে দিবা। তাহলে তোমাদের এটার মান কত আসবে, ক্যালকুলেট করলে দেখবা আসবে 16.611%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি সবাই বুঝে থাকো এই বড় ম্যাথটা, ঠান্ডা মাথায় আস্তে ধীরে সুস্থে সলভ করো, আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো ঝামেলা হবে না, তোমরা সবাই বুঝতে পারবা। একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে এই ম্যাথটা সলভ করো। আমি একটু সামারি করে দিই কিভাবে ম্যাথটা আমরা সলভ করলাম। সর্বশুরুতে তুমি ব্যাস বের করবা, আপেক্ষিক ত্রুটি 5% ধরে, একবার সর্বোচ্চ বের করবা প্লাস ধরে, একবার সর্বনিম্ন বের করবা মাইনাস ধরে। ডান। এরপরে আমাদের টার্গেটটা কি, যেহেতু ব্যাস আছে আমরা চলে যাব কোথায় বলতো, আয়তন বের করব। একবার সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন, একবার প্রকৃত আয়তন, শেষ। নেক্সট আমাদের টার্গেটটা কি,
ভর তুমি এমকেজি ধরে নাও, কারণ ভর বলে দেয় নাই। তো সর্বোচ্চ ঘনত্ব বের করবা, সর্বনিম্ন ঘনত্ব বের করবা, প্রকৃত ঘনত্ব বের করবা। মাথায় রাখতে হবে যে জিনিসটা, যে যখন সর্বোচ্চ আয়তন আয়তন বেশি নিতেছি তখন কিন্তু সর্বনিম্ন ঘনত্ব বের হবে। কেন? কারণ ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, ঘনত্ব আর আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার যখন সর্বনিম্ন আয়তন বের করবা তখন কিন্তু বের হবে সর্বোচ্চ ঘনত্ব। ঠিক আছে, এরপরে তোমার চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। কিভাবে করবা? সর্বনিম্ন ঘনত্ব আর প্রকৃত ঘনত্ব একবার বিয়োগ করবা, আরেকবার সর্বোচ্চ ঘনত্ব আর প্রকৃত ঘনত্ব বিয়োগ করবা। যেটা বড় থাকবে এই দুইটা চূড়ান্ত ত্রুটির ভিতরে সেটা তুমি নিবা। একে ভাগ দিতে হবে কি দিয়ে? ওই যে প্রকৃত ঘনত্ব দিয়ে। সো আমাদের আপেক্ষিক ত্রুটি বের হয়ে যাবে। এটাকে যদি তুমি 100% করে দাও, আরামসে তোমার কি বের হয়ে যাবে বলো তো? শতকরা ত্রুটির মানটা বের হয়ে যাবে। সো ভাইয়া আপু, এটা একটা বড় ম্যাথ ছিল, আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা চলো পরের ম্যাথের দিকে চলে যাই। এবার কি বলছে দেখো, একটা তারের ব্যাস নির্ণয় করার জন্য স্ক্রু গজের সাহায্যে নির্ণয় করছে। নিম্নলিখিত পার্ট পাওয়া গেছে। ওকে, চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন। রৈখিক স্কেলে পার্ট দেওয়া আছে, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দেওয়া আছে, লঘিষ্ঠ গণন দেওয়া আছে। বলছে ঘনক আকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। আচ্ছা, বস্তুর আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত? সহজ প্রশ্ন, মানে এই দৃশ্যকল্প 2 এর আলোকে এটাকে আমাদেরকে সলিউশন করে ফেলতে হবে। আগেরটার মতো এত বড় না, আস্তে আস্তে করলে এটা আমরা করে ফেলতে পারবো, খুব সমস্যা হবে না আমাদের। তো চলো আমরা বের করে ফেলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো, প্রথমত আমাদের 5% দেওয়া আছে আপেক্ষিক ত্রুটি। 5% দেওয়া আছে আপেক্ষিক ত্রুটি। 100 হলে হয় কত বলো তো? 5। 100 হলে হচ্ছে 5। ত্রুটি অ্যাকচুয়ালি কত হবে? কারণ আমাদের তো দণ্ডটার 100 না, দণ্ড তো 8 সেন্টিমিটার। ত্রুটি কত হবে বলো? 8 এর 5%, মানে কি 8 ইন্টু 5/100, তাই না? 100 হলে ত্রুটি হয় 5, 8 সেন্টিমিটার হলে কত হতো? এটা তো আমরা বের করবো, চলো ক্যালকুলেট করে ফেলি। 8 ইন্টু 0.05, 5 আসতে 40, একটা দশমিক আছে, তাহলে এটা হবে 0.4 সেন্টিমিটার, কারণ এটা সেন্টিমিটার এককে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু সেন্টিমিটার এককে নিয়েছি, এটা আমরা অবশ্যই অবশ্যই সেন্টিমিটার এককেই রাখবো। তারপরে দেখি, চলো ত্রুটি আমাদের বের করা শেষ। এবার আমাদের টার্গেটটা কি? তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই বস্তুটার দৈর্ঘ্য কত হবে? সুতরাং বস্তুর দৈর্ঘ্য হবে ত্রুটি সহ, যদি আমরা চিন্তা করি, প্রকৃত মানটা কত? 8 প্লাস মাইনাস 0.4 সেন্টিমিটার। দেখো বুঝো নাকি? প্রকৃত মান কত বলো তো? প্রকৃত মানটা হচ্ছে 8 সেন্টিমিটার, তার সাথে ত্রুটি প্লাস মাইনাস 0.4, প্লাস মাইনাস 0.4, একটু কম বা একটু বেশি হবে, হয় 0.4 সেন্টিমিটার বেশি অথবা 0.7 সেন্টিমিটার কম। শেষ। ঠিক আছে, এবার আমাদের টার্গেট কি? এবার আমরা একটু একটু করে বসে বসে ওই যে ভ্যালুগুলো বের করবো, তাহলেই তো হয়ে যাবে। তাহলে দেখো, যখন আমরা ত্রুটির প্লাস মান নিব, ত্রুটির প্লাস মান নিব, তখন আমাদের দৈর্ঘ্যটা কত হবে বলো তো? তখন দৈর্ঘ্যটা হবে 8.4 সেন্টিমিটার। যখন মাইনাস মান নিব, তখন দৈর্ঘ্যটা কত হবে বলো তো? 8 মাইনাস 0.4 কত হবে? 7.6 সেন্টিমিটার। ওকে, অর্থাৎ আমরা 0.4 সেন্টিমিটার প্লাস নিয়ে একটা মান বের করব, একটা 0.4 সেন্টিমিটার মাইনাস নিয়ে একটা মান বের করব। ঠিক আছে, এটা বের করার পরে আমাদের টার্গেটটা কি? এখন আমরা আয়তন বের করবো, কারণ আয়তনের পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি চাইছে। তো দেখো তো, ত্রুটি ছাড়া যদি আমরা চিন্তা করি, তো ত্রুটি ছাড়া, ত্রুটিবিহীন যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের আয়তনটা কত হবে বলো তো? পারো নাকি? 4/3 পাই। আয়তন কত হবে বলো আমাদের, যদি আমরা ত্রুটি ছাড়া চিন্তা করি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 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 সরি, খেয়াল করি না আমি, এক্সট্রিমলি সরি। এই জায়গাটা একটু লক্ষ্য করো সবাই, যদি আমরা ত্রুটিবিহীন চিন্তা করি, আমরা কিন্তু করতেছি ঘনক নিয়ে, এবং ঘনকের আমরা কি বের করবো বলো তো? খেয়াল করো, আয়তন, ঘনকের আয়তন, কথাটা বুঝছো? ঘনকের আয়তন, ঘনকের আয়তন, ঘনকের আয়তন বের করার সূত্র কি তোমরা জানো না? এ কিউব। ঘনকের আয়তন বের করার সূত্র হচ্ছে এ কিউব, একটা বাহুর দৈর্ঘ্যের মানে একটা ধারের কিউব। ঘনকের আয়তন বের করার সূত্র হচ্ছে এ কিউব, একটা ধারের কিউব আর কি। ত্রুটিহীন, যদি আমরা ত্রুটি ছাড়া আয়তন বের করতে চাই, তাহলে কত হবে দেখো তো? তখন আয়তন হবে আমাদের 8 কিউব, এত সেন্টিমিটার কিউব। কত আসে? 8 কিউব করে ফেলো, একদম সহজ।
8 এটা আসে 512 সেন্টিমিটার কিউব। মানে এখানে ত্রুটি আমরা নেই নাই। এবার যখন তুমি পজিটিভ ত্রুটিটা নিবা, মানে এই যে 8.4 সেন্টিমিটার ধরে করবা, তখন আমাদের আয়তন কত আসবে বলো তো? ঘনক তাহলে এক বাহুর দৈর্ঘ্য কিউব, একটা ধারের দৈর্ঘ্য কিউব, তখন কত হবে? 8.4 তার হোল কিউব, এত সেন্টিমিটার কিউব। চলো ক্যালকুলেট করি। 8.4 কিউব এটা আসে 592.704 সেন্টিমিটার কিউব। আর যখন নেগেটিভ মানটা নিয়ে করবা, তখন আয়তন আমাদের কত আসে দেখো তো? 7.6 তার সেন্টিমিটার কিউব করো, 7.6 এর কিউব করো, 7.6 এর কিউব করলে আসতেছে 438.976 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, খুব সহজে আমাদের আয়তনগুলো বের হয়ে গেল। যথাযথ বের করব। এবার আমাদের টার্গেটটা কি? এবার আমরা বের করব চূড়ান্ত ত্রুটি, দেন আমাদের আপেক্ষিক আর শতকরা ত্রুটি। এটা তো অনেক সহজ, তাই না? সো আমাদের এখন টার্গেটটা কি বলতো? আমরা চূড়ান্ত ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটি কোনটা কোনটা হবে? চূড়ান্ত ত্রুটি বের করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে, একবার আমরা নিব এই 512 আর 592.704, মানে 704। আরেকবার নিব 512 আর 438.976। একবার চলো 592 এর সাথে 512 করি। সরি, 592 কত ছিল? 704, 704 মাইনাস কত বলতো? 512 এত সেন্টিমিটার কিউব। এটা একটা চূড়ান্ত ত্রুটি হবে, তোমরা ক্যালকুলেট করতে থাকো। আরেকটা হবে 512 মাইনাস 438.976, 438.976 না, 976। বলো প্রথমটা কত ছিল, দ্বিতীয়টা কত ছিল? ফার্স্টেরটা আসছে আমাদের 80.704 সেন্টিমিটার কিউব, আর পরেরটা আসছে 73.024 সেন্টিমিটার কিউব। এই দুটার ভিতরে কোনটা নিবা? বড়টা, এটা বাদ, বড়টা নাও। তাহলে শতকরা ত্রুটি কি হবে বলো? আগে আপেক্ষিক ত্রুটি বের করতে গেলে উপরে রাখতে হবে চূড়ান্ত ত্রুটি 80.704। আর প্রকৃত মান কত ছিল? প্রকৃত কত ছিল? এই যে আমি স্টার্ট দিয়ে দিই। এইটা ছিল প্রকৃত মান 512। সো বসাই দাও। প্রকৃত মান কত ছিল বলো? 512 ইন্টু 100% কত আসে? চলো ক্যালকুলেট করি। এটা আসে 15.7625%। এটাই ছিল আমাদের অ্যান্সার। যদি সামারি করে দিই তোমাদেরকে, এই ম্যাথটা একটু একটু লক্ষ্য করে দেখো। সবার শুরুতে কি করবা? ত্রুটি বের করবা। 8 সেন্টিমিটারের 5%, মানে 8-এর 5%, 8 × 5/100, দ্যাট মিনস কত? 0.4 সেন্টিমিটার। এবার তাহলে আমরা লিখতে পারি এভাবে, 8 প্লাস মাইনাস 0.4। একবার তুমি প্লাস মান নিয়ে করো, তাহলে 8.4, মাইনাস নিয়ে করো, 8 থেকে 0.4 বাদ দাও, 7.6। এবার আমাদের টার্গেট হচ্ছে ত্রুটিবিহীন, ত্রুটি নাই, ত্রুটি ছাড়া চিন্তা করো। 8 দিয়ে আয়তন বের করো। একটা ঘনকের আয়তন বের করার সূত্র ফর্মুলা কি? এ কিউব, বা এক বাহুর দৈর্ঘ্যের কিউব, 8 কিউব। এবার করো হচ্ছে প্লাস মান নিয়ে 8.4 কিউব, মাইনাস মান নিয়ে করো 7.6 কিউব। সুন্দর মতো হয়ে গেল। এবার টার্গেট কি? চূড়ান্ত ত্রুটি বের করবা। এই ত্রুটিবিহীনের সাথে একবার প্লাস নিয়ে করবা, ত্রুটিবিহীনের সাথে একবার মাইনাস নিয়ে করবা। এই দুইটা করার পরে যেটা বড় আসছে সেটাকে প্রকৃত মান দিয়ে ভাগ দিবা, তাহলে তোমাদের শতকরা ত্রুটি বের হয়ে যাবে। আরেকটা প্রবলেম আছে আমাদের, এটা হলেই শেষ। খুব ঠান্ডা মাথায় দেখো, এটা আমরা একই রকম প্রবলেম আরেক দফা সলভ করব, যাতে করে আমাদের কোনো প্রকারের কোনো প্রবলেমই না থাকে এই টপিক রিলেটেড। কি বলছে দেখো, ঘনকের দৈর্ঘ্য পরিমাপ 5% আপেক্ষিক ত্রুটি থাকলে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে শতকরা কি পরিমাণ আপেক্ষিক ত্রুটি থাকবে? ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল তোমরা জানো কিভাবে বের করতে হয়? এ স্কোয়ার দিয়ে। ঘনকের পৃষ্ঠ 6টা, টোটাল ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার, আর একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার। ঠিক আছে, তোমরা 9-10-এ পড়ছো, তোমাদের একটু কয়দিন আগে ওই যে পরিমিতি চ্যাপ্টারে ছিল। টোটালটা হচ্ছে 6a স্কোয়ার, আর এক বাহুটা হচ্ছে কত বলো তো? এক পৃষ্ঠ হচ্ছে a স্কোয়ার। এক পৃষ্ঠ, এক বাহু না, এক পৃষ্ঠের জন্য। তো চলো আমরা ছোট করে বের করে ফেলি, এটা একটু তাড়াতাড়ি করে দিব। সো আমাদের ঘনকের দৈর্ঘ্য কত লক্ষ্য করো সবাই। ঘনকের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। আপেক্ষিক ত্রুটি কত দেওয়া আছে? 5%।
তাহলে আপেক্ষিক ত্রুটি যদি 5% থাকে, তাহলে তোমরা তো বুঝতেই পারতেছো যে অ্যাকচুয়ালি তাহলে ত্রুটিটা কত হবে বলো তো। 5 এর 5% মানে 5 ইন্টু 5/100 কত আসে? চলো ক্যালকুলেট করি। 5×5 = 25, 25/100 করলে 0.25 সেন্টিমিটার ইউনিটে আসবে। ঠিক আছে, কেন সেন্টিমিটার ইউনিটে আসলো? কারণ ঘনকের একধারে দৈর্ঘ্য ছিল সেন্টিমিটারে। প্রশ্নে পড়ে দেখো একটা ঘনকের একধারে দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, এইখান থেকে মেইনলি আমরা দিছিলাম এই যে ঘনকের দৈর্ঘ্যটা কত বলো তো, 5 সেন্টিমিটার। তারপর লক্ষ্য করে দেখো তোমরা। সো আমাদের তাহলে আমরা বলতে পারি কি, ত্রুটি সহ ঘনকের একটা ধারের দৈর্ঘ্যটা কত? 5 ± 0.25 সেন্টিমিটার। একই ক্যাটাগরি ম্যাথ। হ্যাঁ, সো আমার মনে হয় বাকিটা তোমরা পারবা, তো আমি একটু তোমাদেরকে হেল্প করি। এখন যদি আমরা একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করি, এক পৃষ্ঠের ক্ষেত্রফল প্রকৃত মানটা, তাহলে জাস্ট a স্কোয়ার হবে। এর কত ছিল? 5 ছিল, আমার মনে আছে। 5 স্কোয়ার মানে 25। একক হচ্ছে কি বলো? সেন্টিমিটার স্কোয়ার। এবার যদি আমরা প্লাস মান নিয়ে বের করি ক্ষেত্রফলটা, তাহলে কত হবে? প্লাস মান নিয়ে করি, চলো দেখি তো কত আছে। লক্ষ্য করো, 5 + 0.25, 5 + 0.25, 5 + 0.25 তার হোল স্কোয়ার। 5.25 স্কোয়ার করো, কত আসে দেখো। এটা আসতেছে আমাদের 27.5625 এত সেন্টিমিটার স্কোয়ার। মুখে বলি সেন্টিমিটার স্কোয়ার আর লিখি হচ্ছে কিউব। দেখো অবস্থা ভাইয়ার। দাঁড়াও 1 সেকেন্ড, এটা স্কোয়ার হবে। হ্যাঁ, আর যদি মাইনাস মান নিই তাহলে ক্ষেত্রফলটা কত হবে বলো তোমরা আমাকে একটু। 5 - 0.25 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 4.75 স্কোয়ার করো, দেখো কত আসে। 22.5625 সেন্টিমিটার স্কোয়ার। এবার তো বাবা সিম্পল জিনিস, একই জিনিস, চূড়ান্ত ত্রুটি বের করো। চূড়ান্ত ত্রুটি বের করবা একবার প্লাস আর এক পৃষ্ঠ ধরে, প্রকৃতটা ধরে, একবার মাইনাস আর এক পৃষ্ঠ ধরে। তো যখন তুমি দুইটা সলভ করবা, তোমার ভ্যালু কত কত আসবে দেখো। 27.5625 মাইনাস 25 এত সেন্টিমিটার স্কোয়ার একটা আসবে। আরেকটা আসবে হচ্ছে 25 মাইনাস 22.5625 সেন্টিমিটার স্কোয়ার। কোনটা কত আসে চলো ক্যালকুলেট করি। 25 থেকে 22.5625 বাদ দিলে আসে 2.4375 সেন্টিমিটার স্কোয়ার। আর 27টা থেকে 25 বাদ দিলে আসে 2.5625 সেন্টিমিটার স্কোয়ার। বলো কোনটা বড়? উপরেরটা বড়, নিচেরটা ছোট, নিচেরটা বাদ, ক্যান্সেল আউট হয়ে গেল, নিচেরটা আমরা বাদ দিয়ে দিব, যেটা আমাদের মাথায় আনতেই হবে না। তাহলে আমাদের বলতো তাহলে কোনটা ইউজ করতে হবে? আপেক্ষিক ত্রুটি। সুতরাং যখন আমরা আপেক্ষিক ত্রুটি বের করব, অবশ্যই অবশ্যই তোমাদের পারা উচিত 2.5625 কে উপরে রাখবা, নিচে প্রকৃত মান। প্রকৃত মান কই? এই যে প্রকৃত মানটা, এটা প্রকৃত মান, তাই না? 25টা কি ছিল বলো? আমাদের প্রকৃত মান ছিল। ভাগ দিবা 25 দিয়ে, ইন্টু করবা কত বলো? 100%। চলো ক্যালকুলেট করে ফেলি। 2.5625 divided by 25 into percent, এটা আসে 10.25%। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব একটা কঠিনও না, বেশ সহজ। একটু চিন্তা করে করে করবা, তাহলেই তোমরা আসলে পেরে যাবা। আমি একবার রিক্যাপ করে দিই কিভাবে কি করলাম। লক্ষ্য করে দেখো তোমরা, সবার আগে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রশ্নে বলে দিছিল 5% ত্রুটি। কতটুকু ত্রুটি হবে? 5 এর 5%, দ্যাট ইজ 0.25। ত্রুটি সহ দৈর্ঘ্য হবে 5 ± 0.25। একবার তুমি প্লাস মান নিয়ে করবা ক্ষেত্রফল, একবার মাইনাস নিয়ে, আর একবার রিয়েল মানটা নিয়ে করবা। চূড়ান্ত ত্রুটি কিভাবে করবা? প্লাস আর হচ্ছে রিয়েল মানটা নিয়ে একটা বের হবে মাইনাস করলে, আর এটা কি মাইনাস আর রিয়েল মানটা নিয়ে করলে একটা বের হবে। কোনটা বড় আছে সেইটা থাকবে উপরে, আর প্রকৃত মানটা বা এই যে এক পৃষ্ঠের ক্ষেত্রফলটা নিচে চলে আসবে, ইন্টু হবে 100%। এভাবে সলভ করবা, তোমাদের শতকরাটি বের হয়ে যাবে। সো ভাইয়াপুরা, আমাদের লাস্ট লাইক চলে আসছে যে বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভবে স্বপ্ন চেয়ে যুদ্ধে এবার সফল তুমি হবেই। তো
তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই 3টা লেকচার এই চ্যাপ্টারে করার জন্য। ভৌত রাশি ও পরিমাপ, আশা রাখি তোমাদের এই 3 চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না। ভালো করে ক্লাসগুলো কইরো। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। আল্লাহ হাফেজ।